17 রয়ের মৃত্যু। নীল নদের বুক চিরে সারা রাত ধরে এগোলো ওরা। উত্তরে জোরালো বাতাসটা একভাবে রয়েছে সারাটা সময়। তাই ভোরের আলো যখন ফুটছে ততক্ষণে ট্যানিস থেকে অনেক লিগ দূরে চলে এসেছে ওরা। নদীতে একবার দূরের একটা নৌকায় আলো জ্বলতে দেখেছে। সম্ভবত পিছু ধাওয়া করা হচ্ছিল ওদেরকে। তবে হঠাৎ করে হারিয়ে যায় আলোটা। আকাশে ধূসর আলো দেখা মাত্র জেলেদের কাপড় পরে নিয়েছে ওরা। সকালে ওদেরকে যারা দেখলো তারা ভাবলো জীবিকা নির্বাহ করতে বেরিয়েছে দুই জেলে। কারণ নীল নদের দুই তীরে বাস করা শত শত জেলে সকাল হতে না হতেই জাল আর নৌকা নিয়ে বেরিয়ে পড়ে প্রতিদিন। নৌকা ভর্তি মাছ নিয়ে যত তাড়াতাড়ি বাজারে যাওয়া যায় তত লাভ। আবার কেউ কেউ ভাবলো রাতারাতি মাছ বেচা হয়ে গেছে খিয়ান আর টেমুর। এখন ফিরে যাচ্ছে দূরের কোনো জেলে গ্রামে। ইতোমধ্যে নৌকা চালানোর কৌশল আয়ত্ত করে নিয়েছে খিয়ান। যাত্রা শুরু করার পর দ্বিতীয় দিন রাতের বেলায় বেশ কয়েকটা জাহাজ দেখল ওরা, যেন সদর্পে এগিয়ে যাচ্ছে ট্যানিসের দিকে। পাল নামিয়ে ফেললো ওরা। দাঁড় বেয়ে নৌকা নিয়ে গেল তীরের কাছাকাছি। যতক্ষণ পর্যন্ত না দূরে চলে গেল জাহাজগুলো ততক্ষণ লুকিয়ে থাকলো নলখাগড়ার ঝোপের আড়ালের অগভীর পানিতে। একসঙ্গে এতগুলো জাহাজ দেখে সন্দেহ হলো খিয়ানের। ওগুলো আসলে রণতরী, কিন্তু অন্ধকারের কারণে নিশ্চিত হতে পারল না সে। প্রতিটা জাহাজের গলুই আর পেছন দিকে ঝুলছে একটা করে জ্বলন্ত লণ্ঠন। আদেশের সুরে কথা বলছে কারা যেন। নিশুতি রাতে এত দূর থেকেও শোনা যাচ্ছে সে আওয়াজ। হেরে গলায় গান জুড়ে দিয়েছে জাহাজের যাত্রীরা, যা যতটা না জেলেদের তার চেয়ে বেশি আপেপির সৈন্যদের মানায়। আরও একবার সন্দেহ হলো খিয়ানের। জাহাজ বোঝাই করে সৈন্য পাঠানো হয়নি তো মেমফিসে? যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ওদেরকে, ওরা কি তা শেষ করে ফিরে যাচ্ছে? মনে পড়ে গেল ওর বাবার দরবারে কি শুনেছিল সে। মনে পড়ে গেল উজির এনাথের সঙ্গে যখন কথা বলছিল তখন জানালা দিয়ে দেখছিল রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কতগুলো রণতরী। ঘাবড়ে গেল সে। ভাই রাশা, ভয় পাচ্ছেন কেন? খিয়ানের মনের কথা পড়তে পেরে নিচু গলায় জিজ্ঞেস করলো টেমু। আমরা বোধ হয় দেরি করে ফেলেছি টেমু। আর আমি আসলে মহাফেজ রাসানা। আমি রাজা আপেপির ছেলে যুবরাজ খিয়ান। মিশরের রানী হিসেবে পরিচিত নেফরার সঙ্গে আনুষ্ঠানিক বাগদান হয়েছে আমার। ওকে বিয়ে করব বলে কথা দিয়েছি। বলেন কি? কিন্তু রানী নেফরাকে তো আপনার বাবা। জানি, বাধা দিয়ে বলে উঠল খিয়ান। পাতাল কারাগারে আপনার বন্দী হওয়ার কারণ কি? দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। বাবা যখন জানতে পারলেন নেফরাকে বিয়ে করার ব্যাপারে তার প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছি আমি, তখন আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে আমাকে কয়েদ করার আদেশ দেন। তিনি বলেছেন যেদিন বিয়ে করবেন নেফরাকে সেদিনই নাকি শিরচ্ছেদ করা হবে আমার। এখন কি করবেন আপনি? ঝুঁকি নিয়ে হলেও মেমফিসে যেতে হবে আমাদের। জানতে হবে কি হয়েছে নেফরার। যুবরাজ খিয়ান, একটা কথা বলি, আমার মনে হয় না এত তাড়াহুড়ো করার কিছু আছে। কারণ খবর জোগাড় করার লৌকিক অলৌকিক দুরকম উপায়ই আছে মহান সাধু রয়ের। ওই জাহাজগুলো যদি আসলেই রণতরী হয়, আমার মনে হয় ওগুলো ট্যানিস ছেড়ে রওনা দেওয়ার আগেই খবর পৌঁছে গেছে তার কাছে। খিয়ান কিছু বলল না। আরও বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর আবার শুরু হলো ওদের যাত্রা। ভোরের আলো ফোটার পর তালগাছের সেই বাগানে গিয়ে দাঁড়ালো খিয়ান, যেখানে একদিন ছদ্মবেশে ওর কাছে হাজির হয়েছিল নেফরা। নীল নদের তীরে এক জায়গায় নৌকাটা লুকিয়ে রেখে ওর পাশে এসে দাঁড়ালো টেমু।
ওদের দুজনের পরনেই এখন লম্বা আলখাল্লা। নৌকায় কাপড় খুঁজতে গিয়ে তলোয়ারও পেয়ে গিয়েছিল ওরা। এখন দুজনে আলখাল্লার নিচে দুটো তলোয়ার বহন করছে। রোদে মরুর বালি তেতে ওঠার আগেই প্রকাণ্ড স্ফিংসটার দিকে এগোতে শুরু করলো সন্তপর্ণে। ওটা পার হয়ে হাজির হলো মন্দিরের কাছে। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। এমনকি দূরের চাষের জমিতে যারা কাজ করত তারাও উধাও। জমির ফসল মারিয়ে দিয়ে গেছে একদল মানুষ, অথবা কোনো বুনো জন্তুর পাল। আবারও ঘাবড়ে গেল খিয়ান। দুশ্চিন্তার ছাপ পড়েছে টেমুর দুশ্চিন্তার ছাপ ছাপ পড়েছে টেমুর চেহারাতেও। একটা গোপন পথ ধরে ঢুকে পড়ল ওরা মন্দিরের ভিতরে। বিশাল হলটাতে হাজির হতে সময় লাগলো না। চারদিক শুনশান, কোথাও কেউ নেই, অন্তত সেরকমই মনে হচ্ছে। শুধু আরেক দিকের একটা গোপন পথের কাছে পড়ে আছে কয়েকজন সৈন্যের লাশ। খিয়ান হঠাৎ খেয়াল করল হলের দূরবর্তী কোণায় বেদির উপর সিংহাসনের মতো দেখতে একটা চেয়ারে বসে আছেন সাদা রোপ পরা কেউ একজন। তার পিছনে দাঁড়িয়ে আছে মৃত্যু দেবতা ওসিরিসের মূর্তি। এবার দ্রুত পা চালালো সে। ওর পিছু নিল টেমু। বেদির কাছে গিয়ে দাঁড়ানো মাত্র বুঝলো ওরা। চেয়ারে বসে আছেন সাধু রয়। তিনি কি আসলেই রয়, নাকি ওটা তার ভূত? পুরোহিতদের মতো যে রোব পরেন তিনি সবসময়, তাই দেখা যাচ্ছে তার পরনে লম্বা দাড়ি ঝুলে নেমে এসেছে বুকের উপর। এমনকি মাথাটাও ঝুলে পড়েছে। তিনি কি ঘুমাচ্ছেন? উঠুন মহান সাধু, নিচু গলায় ডাক দিল খিয়ান। রয় নড়লেন না। বেদির উপর উঠে পড়ল ওরা দুজনে, অল্প অল্প কাঁদছে। চেয়ারের কাছে গিয়ে ভালো মতো তাকালো রয়ের চেহারার দিকে। মারা গেছেন তিনি। শরীরের কোথাও কোনো ক্ষত নেই, কিন্তু তারপরও কোনো সন্দেহ নেই তিনি মারা গেছেন। ঠান্ডা হয়ে আছে মরদেহ। দেবতা ওসিরিস তার নিজের কাছে নিয়ে গেছেন মহান সাধুকে, বলল খিয়ান। চলুন খুঁজে দেখি অন্য কাউকে পাওয়া যায় কি না। খুঁজল ওরা, কিন্তু কাউকে পেল না। নেফরার ঘরে গেল ওরা। এদিক ওদিক তাকালে জোর জবরদস্তির কোনো নমুনা দেখা যায় না। অথচ নেফরা নেই। এমনকি ওর কাপড়গুলোও উধাও। অন্য ঘরগুলোও প্রায় একই অবস্থা। ঘরের বাসিন্দারাও নেই, তাদের কাপড়ও নেই। চলুন বাইরে যাই, বলল খিয়ান। ওরা হয়তো গোপন সমাধিগুলোর ভিতরে লুকিয়ে আছে। মন্দির ছেড়ে বের হলো ওরা। ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চারদিক আগের মতোই খা খা করছে। পায়ের ছাপ খুঁজল ওরা, কিন্তু সেরকম কোনো কিছু যদি থেকেও থাকে, মরুভূমির বাতাস আগেই ঢেকে ফেলেছে বালি দিয়ে। শেষ পর্যন্ত হতাশ হয়ে সবচেয়ে বড় পিরামিডের ছায়ায় বসে পড়ল দুজনে। রয় মারা গেছেন, বাকিরা চলে গেছে। কেন গেছে বুঝতে পারছে খিয়ান, কিন্তু কোথায় গেছে? কাল রাতে যে জাহাজগুলোকে ট্যানিসের দিকে যেতে দেখেছে, ওগুলোতে বন্দি অবস্থায় ছিল না তো নেফরা এবং অন্যরা? নাকি ইতোমধ্যে হত্যা করে গুম করা হয়েছে সবার লাশ? যদি তাই হয়, কোথাও হত্যাকাণ্ডের আলামত অথবা ভাতৃসংঘের কোনো সদস্যের লাশ নেই কেন? ওগুলো নিয়ে কথা বলল ওরা, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারল না। এখন কি করব আমরা যুবরাজ? জিজ্ঞেস করল টেমু। মামাদের খাবার আমাদের খাবার প্রায় শেষ। এখানে এই পিরামিডের পাদদেশে সে থেকে সারা রাত কাটিয়ে দেওয়াটাও বসে থেকে সারা রাত কাটিয়ে দেওয়াটাও সম্ভব না। মন্দিরেই লুকিয়ে থাকতে হবে মনে হচ্ছে, অন্তত আজকের রাতটা।
আমার মনে হয় ব্রাদারহুড অব দ্য ডনের সবাই পালিয়ে গেছে। সম্ভবত আগেই খবর পেয়ে গিয়েছিল হামলা করতে আসছে আপেপির সৈন্যরা। কিন্তু পালিয়ে কোথায় গেছে? মনে হয় ব্যাবিলনের রাজার কাছে। লর্ড টাও আর দানব রু সেরকম আভাসই দিয়েছিলেন আমাকে। আমাদেরকেও যেতে হবে সেখানে। আমাদের সঙ্গে খাবার নেই, কোনো উট বা ঘোড়াও নেই। এরপরও আপনি যেতে চাইছেন ব্যাবিলনে? কোনো উপায় নেই টেমু। নেফরার জন্য আমি মরিয়া। আমার কাছে বেশ কিছু স্বর্ণমুদ্রা আছে। টেনিসের রাজদরবারের যে অফিসারের কথা বলেছি তিনি ওগুলো দিয়েছেন আমাকে। কিন্তু কিছু রত্নপাথরও দিয়েছেন। দরকার হলে ওসব কাজে লাগাতে পারবো। ঠিক আছে, এখন চলুন মন্দিরে যাই। উঠে দাঁড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে খাফরার পিরামিডের কাছে এসেছে দুজনে। এমন সময় খিয়ানের মনে হলো কারা যেন কথা বলছে অনতি দূরে কোথাও। এদিক ওদিক তাকাতে লাগলো সে। কিছুটা দূরে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা পিরামিড, কোনো যুবরাজের সমাধি ওঠা। সেখানে এক কোণায় দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ লোককে। বালির উপর দৃষ্টি নিবদ্ধ ওর। ভাব দেখে মনে হচ্ছে কিছু খুঁজছে। বড়জোর 1 ঘন্টা আগে এদিক দিয়েই গেছে ওরা দুজনে, বলে উঠল লোকটা। টেমুকে নিয়ে চট করে লুকিয়ে পড়ল খিয়ান। বুঝতে পারছে ওদের দুজনের কথাই বলছে কৃষ্ণাঙ্গ লোকটা। আর কি বলে সে, অথবা ওর সঙ্গের কেউ কোনো জবাব দেয় কি না জানার জন্য কান খাড়া করল খিয়ান। না, অন্য কেউ কিছু বলল না। তবে অস্ত্রের ঝনঝনানি তুলে পিরামিডটার কোণা ঘুরে বেরিয়ে এলো 40-50 জন সৈন্য। ওদেরকে এক নজর দেখে রক্ত যেন ঠান্ডা হয়ে গেল খিয়ানের। ওরা সবাই রাজা আপেপির সৈন্য। আমাদের উপস্থিতি ফাঁস হয়ে গেছে ওদের কাছে। খিয়ানের কাছে ফিসফিস করে বলল টেমু, আমাদেরকে অনুসরণ করছে ওরা। পালাতে হবে আমাদেরকে, নইলে ওদের হাতে যদি ধরা পড়ি তাহলে মরতে হবে নির্ঘাত। কথা বলতে বলতে নিজের অজান্তেই নড়ে উঠেছিল টেমু। সেই নড়াচড়া নজরে পড়ে গেল কৃষ্ণাঙ্গ লোকটার। হাতে ধরা বর্ষার ইশারায় দেখিয়ে দিল সে কোথায় লুকিয়ে আছে খিয়ান আর টেমু। সঙ্গে সঙ্গে রণহুঙ্কার ছেড়ে দৌড় দিল আপেপির কয়েকজন সৈন্য। বাকিরা নিশ্চল দাঁড়িয়ে থাকলো কয়েকটা মুহূর্ত। তারপর ওরাও হইচই করতে করতে ছুট লাগালো। এদিকেই আসছে ওরা সবাই। একটা কথা মনে পড়ে গেল খিয়ানের। ভয়ে পাথর হয়ে যাওয়া টেমুর হাত ধরে টান দিয়ে বলল, জলদি আমার পিছন পিছন আসুন। এক দৌড়ে খাপড়ার পিরামিডের দক্ষিণ দিকের ঢালের কাছে হাজির হলো খিয়ান। ওর পিছনে আঠার মতো ছেটে আছে টেমু। বালির উপর পড়ে থাকা বিশেষ সেই পাথরটা খুঁজে নিল খিয়ান। আরও একবার ওর সঙ্গে থাকতে বলল টেমুকে। তারপর উঠতে শুরু করলো পিরামিডের ঢাল বেয়ে। প্রাণ ভয়ে একই কাজ করছে টেমুও। পিরামিডের চড়ায় খিয়ান দক্ষ, কিন্তু টেমু সেভাবে পারে না কাজটা। কয়েকবার পড়ে যাচ্ছিল সে আরেকটু হলেই। প্রতিবারই ওর চুল ধরে টেনে ওকে পতনের হাত থেকে বাঁচালো খিয়ান। একই সঙ্গে বজায় রাখলো নিজের ভারসাম্য। কাজটা করতে গিয়ে ওঠার গতি কমে গেল। তারপরও সৈন্যরা যখন হাজির হলো দক্ষিণ দিকের ঢালের কাছে, ততক্ষণে ওদের তরোয়ার বা বর্ষার নাগালের বাইরে চলে এসেছে খিয়ান আর টেমু। নতুন একটা সমস্যা দেখা দিল এমন সময়। কিছুতেই মনে করতে পারছে না খিয়ান পিরামিডের ভিতরে ঢুকে পড়ার জন্য ওকে ঠিক কোন পাথরটা চিনিয়েছিল নেফরা। ডানে বাঁয়ে দেখছে সে। নিজের ভারসাম্য বজায় রেখে প্রায় প্রতিটা পাথরের ব্লক হাতড়াচ্ছে, কিন্তু প্যাসেজে ঢোকার মুখটা খুলতে পারছে না। আশ্চর্য একটা ঘটনা ঘটল হঠাৎ। যেন জাদুমন্ত্র বলে সরে গেল এক জায়গার একটা পাথর। দেখা যাচ্ছে প্যাসেজের প্রবেশ মুখ। একটা প্রদীপ জ্বলছে কিছুটা ভিতরে। পাথরটা কিভাবে সরে গেছে তা নিয়ে চিন্তাভাবনা করার অবকাশ নেই খিয়ানের, কারণ পিরামিডের পাদদেশে দাঁড়িয়ে থাকা
সৈন্যরা তীর মারার প্রস্তুতি নিচ্ছে। ঝটপট ঢুকে পড়ল সে প্যাসেজের ভিতরে। টেনে হিচড়ে টেমুকে নিয়ে এলো। তারপর যত জলদি সম্ভব বন্ধ করে দিল প্যাসেজের প্রবেশ মুখ। হাঁপাচ্ছে খিয়ান, এদিক ওদিক তাকাচ্ছে। প্রদীপের অনুজ্জ্বল আলোয় দেখা গেল অনতি দূরে প্যাসেজের মেঝেতে বসে আছে একটা ছায়ামূর্তি। চমকে উঠল খিয়ান। তার মানে হঠাৎ করেই প্যাসেজের প্রবেশ মুখ খুলে যাওয়াটা ভৌতিক ঘটনা ছিল। নড়ে উঠল ছায়ামূর্তিটা, হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আলখাল্লার নিচে রাখা তরোয়ারের বাট স্পর্শ করল খিয়ান। কাছে চলে এসেছে ছায়ামূর্তিটা। আর কয়েকটা মুহূর্ত, তারপরই তলোয়ার বের করবে খিয়ান। স্বাগতম লর্ড, কথা বলে উঠল ছায়ামূর্তিটা। মহান সাধু রয় আমাকে বলেছিলেন আপনি ফিরে আসবেন। তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। কোথায় লুকিয়ে থেকে নজর রাখতে হবে আমাকে তাও বলে দিয়েছিলেন। একেই বলে দিব্য দৃষ্টি। এতক্ষণে চোখে অন্ধকার সয়ে গেছে খিয়ানের। ছায়ামূর্তিকে চিনতে এখন আর অসুবিধে হচ্ছে না ওর। পিরামিডের সর্দার। কিছুক্ষণ চুপ করে থাকার পর খিয়ান বলল, পিরামিডের দেয়াল ভেদ করে আমাদের উপর নজর রাখছিলেন কিভাবে? সহজ লর্ড, দেখিয়ে দিচ্ছি। মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন। বুকে পেটে হেঁটে এগিয়ে যান প্যাসেজের প্রবেশমুখের কাছে, ছোট্ট ওই ফোকরটার দিকে। দেখতে পেয়েছেন ওটার উপরে আরেকটা ফোকর আছে। ইচ্ছা করলে উঠে দাঁড়িয়ে ওটা দিয়েও বাইরে তাকাতে পারেন। সর্দারের কথা মতো কাজ করল খিয়ান। বুঝতে পারছে আপাতত দৃষ্টিতে যেগুলো ফোকর বলে মনে হচ্ছে সেগুলো আসলে পিরামিডের গায়ে তির্যকভাবে বসানো কয়েকটা নল। খুব চাতুর্যের সঙ্গে বসানো হয়েছে ওগুলো। নলে চোখ লাগালে পিরামিডের পাদদেশে কি হচ্ছে তা দেখা যায় সহজেই। খিয়ান দেখছে পিরামিডের পাদদেশে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে কয়েকজন সৈন্য। কেউ কেউ হাঁপাচ্ছে। সমানে হাত নাড়ছে কৃষ্ণাঙ্গ লোকটা। কি যেন বোঝানোর চেষ্টা করছে ওর কাছে দাঁড়ানো কয়েকজন সৈন্যকে। আঙুলের ইশারায় উপরের দিকে দেখালো কয়েকবার। লোকটার কথা শুনে রেগে গেল সৈন্যদের ক্যাপ্টেন। নিজের বর্ষার হাতল দিয়ে জোরে বাড়ি মারল লোকটাকে। নিজেদের ব্যর্থতার ঝাল ঝাড়ল। ক্যাপ্টেনের কাছ থেকে এরকম ব্যবহার আশা করেনি কৃষ্ণাঙ্গ লোকটা। প্রচণ্ড ব্যথায় থতমত খেয়ে গেল সে। হাত পা ছড়িয়ে বসে পড়ল বালির উপর। পিরামিড ঘিরে চক্কর দিতে শুরু করেছে কয়েকজন সৈন্য। ভিতরে ঢুকে পড়ার কোনো উপায় আছে কিনা দেখছে সম্ভবত। একদিকের ঢাল বেয়ে উঠে আসার চেষ্টাও করছে কয়েকজন। বেশ কিছু দূর উঠতে পারল একটা সৈন্য। তারপরে ভারসাম্য হারিয়ে ফেলল। গাছ থেকে খসে পড়া ফলের মতো আছড়ে পড়ল পিরামিডের পাদদেশে। ওকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে কয়েকজন। ব্যথায় কাতরাচ্ছে সে। চিৎকার করছে ক্যাপ্টেন। নতুন কোনো আদেশ জারি করছে সম্ভবত। অস্পষ্টভাবে শোনা যাচ্ছে ওর কণ্ঠ। কয়েক মুহূর্তের মধ্যে দৃষ্টিসীমার বাইরে চলে গেল সৈন্যদের বড় একটা অংশ। প্রাচীন সমাধিগুলোর ভিতরে কেউ লুকিয়ে আছে কিনা দেখতে গেছে সম্ভবত, ভাবল খিয়ান। সঙ্গের কয়েকজন অফিসারকে নিয়ে পিরামিডের পাদদেশে বালির উপর বসে পড়ল ক্যাপ্টেন। নিজেদের মধ্যে পরামর্শ করছে। ওরা বোধহয় এখনও বুঝতে পারেনি কিভাবে এত দ্রুত উধাও হয়ে গেল খিয়ান আর টেমো। রাত নামল এক সময়। এখনও আগের জায়গাতেই আছে ক্যাপ্টেন আর ওর সঙ্গীরা। আগুন জ্বালিয়েছে ওরা। ছোট করে ক্যাম্প করেছে। নির্দিষ্ট সময় পর পর নলে চোখ লাগিয়ে সৈন্যদের অবস্থা দেখছে খিয়ান। বুঝতে পারছে পিরামিডের ভিতরে আটকা পড়ে গেছে ওরা, এবং এভাবেই কাটাতে হবে কয়েকটা দিন। নলের কাছ থেকে সরে এলো সে। পিরামিডের সর্দারের কাছে গিয়ে বসল। বলল, ব্রাদারহুড অব দ্য ডনের কি হয়েছে বলুন তো? আপনিই বা এই পিরামিডের ভিতরে একা কি করছিলেন?
লম্বা কাহিনী, বললেন সর্দার। টেনিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আপনি। সেদিনই খবর এলো রাজা আপেপি নাকি হামলা চালাবেন মেমফিসে। ডাকা হলো ভাতৃসংঘের সব সদস্যকে। নারী, শিশু আর যেসব বুড়ো লোক দীর্ঘ যাত্রা করতে অক্ষম তাদেরকে মরুভূমি অতিক্রম করে দক্ষিণ দিকে চলে যেতে বলা হলো। বাকি সবাই সেদিন রাতে চুপিসারে চলে গেলেন এখান থেকে। নেফরার কি হয়েছে? তিনিও চলে গেছেন, তবে প্রথম দলটার সঙ্গে না। একটানা অনেক দিন পথ চলতে যাতে সমস্যা না হয় সেজন্য গাধার পিঠে তাঁবু এবং অন্যান্য সরঞ্জাম নিয়েছেন তারা। আর একটা সমাধি খুঁড়ে ভিতর থেকে কফিন সহ মমি বের করে সেটাও সঙ্গে নিয়েছেন। আমার ধারণা মমিটা লেডি নেফরার মার। আপনি গেলেন না কেন? দুটো কারণে। এক, পিরামিডের সর্দার হিসেবে দায়িত্ব গ্রহণের সময় শপথ করেছি যাই ঘটুক না কেন এই পিরামিডগুলো ছেড়ে পালিয়ে যাব না কখনো। প্রতিজ্ঞাটা যদি ভঙ্গ করি দেবতাদের অভিশাপ নামবে আমার পরিবারের উপর। নিশ্চিহ্ন হয়ে যাব আমরা। দ্বিতীয় কারণটা কি? লেডি নেফরা চলে যাওয়ার আগে আমাকে আদেশ করেছেন আমি যেন পবিত্র ভূমির আশেপাশেই থাকি এবং খাবার, পানি, মদ, তেল, আগুন জ্বালানোর সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস মজুদ রাখি এই পিরামিডে। তিনি আরও বলেছেন যদি আপনি আসেন, আমার মনে হয় তিনি ধরেই নিয়েছিলেন আপনি একদিন না একদিন আসবেন, এবং যদি আপনি বিপদে পড়েন তাহলে আপনাকে যেন লুকিয়ে ফেলি এই পিরামিডের ভিতরে, আপনার সেবা যত্ন করি। কিন্তু নেফরা গেছে কোথায়? ব্যাবিলনে, তার নানা রাজা জিটানাহর কাছে। ও, আপনাকে বলার জন্য একটা কথা বলেছেন আমাকে লেডি নেফরা। যত জলদি সম্ভব আপনিও যেন চলে যান ব্যাবিলনে। সেখানে নিরাপত্তা পাবেন আপনি, বাঁচতে পারবেন রাজা আপেপির ক্রোধ থেকে। সাধুরয় মারা গেলেন কিভাবে? তাকে বিদায় জানিয়ে সবাই যখন চলে যাচ্ছে তখন কেউ কেউ তার জন্য পালকি আনার প্রস্তাব করল, কিন্তু রাজি হলেন না তিনি। বললেন, না, আমার মরার সময় হয়েছে, অন্য কোনো পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে। সেখানে গিয়ে তোমাদের উপর নজর রাখবো আমি। আমার সঙ্গ সেখান থেকে যাত্রা শুরু করেছে। মরার আগ পর্যন্ত সেখানেই থাকতে চাই। তারপর লর্ড টাউকে ভাতৃসংঘের দায়িত্ব দিলেন। আশীর্বাদ করলেন লেডি নেফরাকে। বললেন, কখনো কখনো শান্তির চেয়ে যুদ্ধ জরুরি হয়ে যায়, কিন্তু সময়টা শেষ হয়ে যাওয়ার পর আবার আগের মতো হয়ে যেতে হবে ভাতৃসংঘের সব সদস্যকে। তারপর সবাই চলে গেল, শুধু থেকে গেলাম আমি। আমার উপর নজর পড়ল সাধু রয়ের। আমি কেন গেলাম না জানতে চাইলেন। জবাবে আপনাকে যা বলেছি একটু আগে তাকেও তাই বললাম। তাকে ধরে তার ঘরে নিয়ে যেতে বললেন আমাকে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার দেখাশোনা করতে বললেন। সানন্দে রাজি হলাম। ওই কাজের ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় জিনিস একটা একটা করে নিয়ে এসেছি এখানে। ভাতৃসংঘের সবাই চলে যাওয়ার সম্ভবত 4 দিন পর এক বিকেলে কাজ শেষ হলো আমার। তারপর দেখতে গেলাম সাধু রয়ের কী অবস্থা। পানি খেতে চাইলেন তিনি, দিলাম। তখন কয়েকদিন ধরে শুধু পানি খাচ্ছেন তিনি, কোনো খাবার ছুঁয়েও দেখছেন না। তাকে ধরে বসিয়ে দিতে বললেন। পুরোহিতদের মতো যে পোশাক পরেন তা পরিয়ে দিতে বললেন। তারপর তাকে হলে নিয়ে গিয়ে বসিয়ে দিতে বললেন বেদির উপর তার চেয়ারে। শোনো, বললেন তিনি আমাকে, আপেপির আদেশ অনুযায়ী আমাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য শত্রুরা আসছে। নীলনদের তীরে নেমেছে ওরা। আমি যেন দেখতে পাচ্ছি চকচক করছে ওদের বর্ষা। কোথাও লুকিয়ে পড়ো তুমি, চুপ করে শুধু দেখতে থাকো কি ঘটে। পরে সুযোগ বুঝে চলে যাও ফারাও খাফরার পিরামিডে। সাধু রয়ের কথা মতো বেদির কাছেই এমন এক জায়গায় লুকিয়ে পড়লাম যেখানে আগে থেকে জানা না থাকলে আমাকে দেখতে পাবে না কেউ। কোথায় লুকিয়েছিলাম জানেন? মৃত দেবতা
ওসিরিসের মূর্তির ভিতরে। বিশেষভাবে বানানো কবজার সাহায্যে ওঠার পেছনের দিকটা খোলা যায়। ভিতরে ঢুকে ডালা আটকে দিয়ে অনায়াসে দাঁড়িয়ে থাকা যায় ফাঁপা গহ্বরে। আমার মতো উচ্চতার কেউ মূর্তির ছিদ্রযুক্ত অক্ষিকোটরে চোখ রাখতে পারবে সহজেই। সেখান দিয়ে দেখতে পাবে কি হচ্ছে হলের ভিতরে। ঘণ্টাখানেক পর সূর্য যখন ডুবছে, অন্ধকার হয়ে আসছিল হলের ভিতরটা। শুধু একদিকের জানালা দিয়ে তির্যক কমলা রোদ এসে পড়ছিল, ঠিক যেখানে সাধু রয় বসে আছেন সেখানে। হঠাৎ ভেঙে খান খান হয়ে গেল হলের নীরবতা। কারণ কারা যেন চিৎকার করতে করতে ছুটে আসছে। রাস্তা পেয়ে গেছি। অনুপ্রবেশকারীদের কণ্ঠে যেন বিজয় করার খুশি, বিশ্বজয় করার খুশি। এখানে ঘাঁটি গেড়েছে ভাতৃসংঘের সাদা ইঁদুররা। কিছুক্ষণের মধ্যেই রক্তে লাল হয়ে যাবে ওরা সবাই, বলল আরেকজন। ওদের ভণ্ড নেতাটা নাকি জাদু জানে, বলল তৃতীয় আরেকজন। দেখা যাক লোকটার সেসব জাদু আমাদের বর্ষাগুলোকে ঠেকাতে পারে কি না। এসব বলাবলি করতে করতে একদল সৈন্য হুড়মুড় করে ঢুকে পড়ল হলের ভিতরে। চকচক করছে ওদের বন, অনেকের হাতেই নগ্ন তলোয়ার। কিন্তু বেদির দিকে যত এগিয়ে আসছে ওরা, তত কমছে ওদের উত্তেজনা ও কোলাহল। হলের ভিতরে ওদের জন্য অদৃশ্য এমন কিছু একটা ছিল যা যেন আঘাত করেছে ওদেরকে, যেন মুহূর্তের মধ্যে শুষে নিয়েছে ওদের সব সাহস। বেদির যত কাছে আসছে ওরা একজন আরেকজনের সঙ্গে, তত জড়াজড়ি করছে। ওদেরকে দেখে মৌচাকের মৌমাছির কথা মনে পড়ে যাচ্ছিল আমার। এতক্ষণ ওসিরিসের মতোই স্থির হয়েছিলেন সাধু রয়। নড়ে উঠলেন এবার, শিরদাঁড়া সোজা করে বসলেন। ভূত, চেঁচিয়ে উঠল এক সৈন্য। না, ওটা দেবতা ওসিরিস নিজে, বলল আরেকজন। মানুষের বেশ ধারণ করেছেন। পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করেছ তোমরা, ভয় ধরানো কণ্ঠে বলে উঠলেন সাধু রয়। দেবতাদের তলোয়ারের আঘাত নির্ধারিত হয়েছে তোমাদের জন্যে। ভাতৃসংঘের সদস্যদের খুন করতে এসেছ না? খুঁজে দেখো কাউকে পাও কিনা। রানী নেফরাকে ধরে নিয়ে যেতে এসেছ? খুঁজে দেখো তাকে পাও কিনা। তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদের রাজা আপেপির ধ্বংস অনিবার্য। যখন কথা বলছেন তিনি, তখন তির্যক রোদটা আরও বাঁকা হচ্ছে। আস্তে 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 সরে যাচ্ছে তার উপর থেকে। ওটা শেষ পর্যন্ত এসে পড়ল দেবতা ওসিরিসের মূর্তির উপর। না দেখেও টের পেলাম অস্তগামী সূর্যের শেষ আলোয় জলজল করে উঠল শ্বেত স্ফটিকে বানানো মৃত্যু দেবতার ভয়ঙ্কর মূর্তি। এবং সম্ভবত মূর্তির ছিদ্রযুক্ত অক্ষিকোটরের ভিতরে দেখা গেল আমার নিষ্পলক দুই চোখ। পাই করে ঘুরল বেদির একেবারে কাছে দাঁড়িয়ে থাকা সৈন্যরা। পালাও পালাও, একসঙ্গে চিৎকার জুড়ে দিয়েছে ওরা। ছুট লাগিয়েছে যান বাঁচানোর তাগিদে। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে ওদের পায়ের নিচেই যে পিষ্ট হচ্ছে ওদের সহযোদ্ধারা, সে ব্যাপারে খেয়াল নেই কারো। কে কার আগে বের হতে পারবে হল থেকে, সে প্রতিযোগিতায় যেন মত্ত ওরা। প্রতি মুহূর্তে অন্ধকার বাড়ছে হলের ভিতরে। বিশাল স্তম্ভগুলো যেন প্রতিবন্ধকতা তৈরি করেছে হঠাৎ করেই। কারণ আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে পথ ভুল করছে সৈন্যরা। ওদের অনেকেই চড়ে ধাক্কা খাচ্ছে স্তম্ভগুলোর সঙ্গে। হুড়োহুড়ি করতে গিয়ে সহযোদ্ধাদের তলোয়ারের আঘাতে অথবা বর্ষার খোঁচায় গুরুতরভাবে আহত হচ্ছে কেউ কেউ। হিংস্র মাংসাশীর তারা খেলে যেমন ছত্রভঙ্গ হয়ে যায় তৃণভোজী জন্তুরা, কিছুক্ষণের মধ্যেই সেভাবে ছত্রভঙ্গ হয়ে গেল আপেপির সৈন্যরা। ওদের অনেকে পালিয়ে গেল, কেউ কেউ মরে পড়ে থাকলো হলের ভিতরে। একসময় আবার শুনশান নীরবতা নেমে এলো আমার চারদিকে। মূর্তির ভিতর থেকে বের হলাম আমি।
এগিয়ে গেলাম সাধু রয়ের দিকে। তার একটা হাত ধরলাম। ঠান্ডা হয়ে আছে ওটা। ছেড়ে দেয়া মাত্র পড়ে গেল তার কোলের উপর। বুকে কান লাগিয়ে তার হৃদ স্পন্দন টের পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে চিরদিনের জন্য থেমে গেছে তার হৃৎপিণ্ড। বেরিয়ে এলাম ভাতৃসঙ্গের আস্তানার বাইরে। লুকিয়ে লুকিয়ে তালগাছের বাগানে গিয়ে দেখলাম সৈন্যরা এত ভয় পেয়েছে যে পরিমরি করতে করতে জাহাজে চড়ছে। পালাবে কিছুক্ষণের মধ্যেই। সেখানেও হুড়োহুড়ি করতে গিয়ে পানিতে পড়ে গেল বেশ কয়েকজন। ভারী বর্মের কারণে সাঁতরাতে পারল না, ডুবে মরল। তারপর এখানে ফিরে এলাম আমি। অপেক্ষায় থাকলাম কখন আসবেন আপনি। 18। পিরামিড আরোহীদের ভাগ্য। খেয়ে নিয়ে শুয়ে পড়ল খিয়ান, টেমু আর পিরামিডের সর্দার। খিয়ান আর টেমু শুয়েছে ফারাও খাফরার সব প্রকোষ্ঠে। সবাধারের একদিকে শুয়েছে খিয়ান, আরেকদিকে টেমু। পিরামিডের সর্দার বললেন, সব প্রকোষ্ঠে থেকে যে জায়গার পবিত্রতা নষ্ট করতে চান না তিনি, তাই দরজাটার বাইরে শুয়ে পড়লেন। ঘুম আসছে না খিয়ানের, হয়তো বেশি মাত্রায় ক্লান্ত সে। পরপর কয়েক রাত ঘুম হয়নি ঠিক মতো। নৌকায় চড়ে টেনিস থেকে মেমফিসে আসার সময় প্রায় সারাক্ষণ ওকেই নৌকা চালাতে হয়েছে। তখন দু চোখের পাতা এক করার সুযোগ পায়নি। আবার হতে পারে নতুন আর অদ্ভুত এই পরিবেশ ঘুমাতে দিচ্ছে না ওকে। সব প্রকোষ্ঠের ভিতরে বেশ গরম। ঘাটটা উঁচু করে যতবার তাকাচ্ছে শবাধারের দিকে, ততবার গা ছমছম করে উঠছে ওর। মনে পড়ে যাচ্ছে নেফরার কথা। এখন কোথায় সে? ওর সঙ্গে কি আর কখনো দেখা হবে? সাধু রয় নাকি বলে গেছেন আবার দেখা হবে খিয়ান আর নেফরার। কিন্তু তা কি এই পৃথিবীতে নাকি মৃত্যুর পরে? এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল সে। দুঃস্বপ্ন দেখল কয়েকবার। ঘুম ভাঙল টেমুর ডাকে, উঠুন যুবরাজ, মনে হয় সকাল হয়ে গেছে। সৈন্যরা চলে গেছে কিনা বুঝতে পারছি না। উঠে বসল খিয়ান। চলুন গিয়ে দেখি। প্যাসেজ ধরে জায়গা মতো গিয়ে চোখ লাগালো নলে। দিনের উজ্জ্বল আলো চোখে সয়ে আসার পর দেখল 50 কিংবা তার বেশি সংখ্যক সৈন্য এখনও আছে পিরামিডের পাদদেশে। আশপাশ থেকে আলগা পাথর কুড়িয়ে এনে নিজেদের জন্য কয়েকটা কুঁড়ে ঘরের মতো বানিয়ে নিয়েছে ওরা রাতারাতি। একজন অফিসার কাউকে ডেকে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে? কথাটা অস্পষ্টভাবে শুনতে পেল খিয়ান। বুঝতে পারল সৈন্যরা ধরে নিয়েছে পিরামিডের ভিতরে লুকিয়ে পড়েছে ওদের শিকার। ওরা ভাবছে ওরা যদি পিরামিডের বাইরে অবস্থান নিয়ে টানা কয়েকদিন পাহারা দেয় তাহলে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে একসময় আত্মসমর্পণ করতে বাধ্য হবে খিয়ান আর টেমু। নিজের অনুমান টেমুকে জানালো খিয়ান। দীর্ঘশ্বাস ফেলে টেমু বলল, বিশ্বাস রাখুন, ওদেরকে আবারও হারিয়ে দেব আমরা। দিনের পর দিন কেটে যাচ্ছে। ঘাঁটি ছেড়ে নড়ার কোনো লক্ষণ নেই সৈন্যদের। গর্তে আটকা পড়া ইঁদুরের উপর যেভাবে নজর রাখে বিড়াল, পিরামিডের উপর সেভাবে নজর রাখছে ওরা। একদিন দেখা গেল জোগাড় করে আনা হয়েছে কয়েকজন লোককে। হাবভাব দেখে মনে হচ্ছে পিরামিড বেয়ে উঠবে ওরা। সঙ্গে দড়ি এনেছে লোকগুলো। ব্রোঞ্জের তীক্ষ্ণ মুখ কিলক এনেছে। কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ হলো শেষ পর্যন্ত, কারণ গোপন সেই পাথরটা খুঁজে বের করতে পারল না কেউই। খুঁজে বের করতে পারলেও লাভ হতো না। ওটা ভিতর থেকে আগেই আটকে দিয়েছেন পিরামিডের সর্দার। এই ব্যর্থতার পরও সৈন্যরা নড়ল না ওদের জায়গা ছেড়ে। সব প্রকোষ্ঠের ভিতরে এখন আর ঘুমায় না খিয়ান অথবা ওর সঙ্গীদের কেউ। আসলেই গা ছমছম করে ওখানে। তাছাড়া জায়গাটা বেশি বড়ও না। প্রথম রাতের পর থেকে প্যাসেজের প্রবেশ মুখের কাছে মেঝেতে শোয় ওরা।
এখানে রাতের বেলায় মরুর ঠান্ডা বাতাস ঢুকে পড়ে নল দিয়ে। প্রদীপ জ্বালিয়ে না রাখলেও চলে তখন, কারণ কিছুটা আলো আসে বাইরে থেকে। যথেষ্ট পরিমাণ খাবার আর পানি এখনও মজুদ আছে পিরামিডের ভিতরে, কিন্তু যত দিন যাচ্ছে শুকনো খাবারগুলোর উপর রুচি তত কমছে ওদের। বদ্ধ জায়গায় থাকতে থাকতে পানির স্বাদও যেন কেমন হয়ে গেছে, খেতে ভালো লাগে না। আর মদ পারত্যপক্ষে ছোঁয় না ওরা। সাহস আর আশা বলতে যা ছিল খিয়ানের, তার সব প্রায় শেষ। ইদানিং ঘন্টার পর ঘন্টা ধরে প্যাসেজের মেঝেতে চুপ করে বসে থাকে সে, বুঁদ হয়ে থাকে হতাশায়। মাঝে মধ্যে সাহস জোগানোর চেষ্টা করে টেমো, বিশ্বাস রাখতে বলে। কেমন খ্যাপাটে হয়ে উঠেছেন পিরামিডের সর্দার। খিয়ানের ধারণা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছেন তিনি। পিরামিডে চড়ার জন্য যে লোকদের ভাড়া করে এনেছিল সৈন্যরা, তারা যখন দড়ি নিয়ে কিলকের সাহায্যে ঢাল বেয়ে উঠে আসতে শুরু করে, তখন যার পর নাই ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি। তাকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল খিয়ান, কিন্তু খুব একটা লাভ হয়নি। একদিন ভোরে খিয়ানকে ঘুম থেকে ডেকে তুলে সর্দার বললেন, আমি একটু বাইরে যাচ্ছি। কেন এবং কোথায় তা জিজ্ঞেস করবেন না দয়া করে। আজ সূর্য অস্তের সময় প্রবেশ মুখের পাথরটা ভিতর থেকে খুলে রাখবেন, যাতে ঢুকতে পারি আমি। যদি আগামীকাল ভোরেও ফিরে না আসি, ধরে নেবেন মারা গেছি, তখন আটকে দেবেন পাথরটা। আর কিছু বললেন না তিনি। খিয়ানো চাপাচাপি করল না। সে বুঝতে পারছে যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আসলে পাগল হয়ে যাবেন সর্দার। খেয়ে নিলেন তিনি, তারপর খানিকটা মদ পান করলেন। গোপন পাথরটা খুলে দিল খিয়ান। দেরি না করে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন সর্দার। কেটে গেল দিনটা। পরের দিনও কোনো খবর নেই সর্দারের। খিয়ান আর টেমু ধরে নিল তিনি পালিয়ে গেছেন, অথবা মুক্ত বাতাসে কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন, সুযোগ বুঝে পালিয়ে যাবেন। খাঁচায় বন্দি পেঁচার মতো অবস্থা হয়েছে খিয়ান আর টেমুর। কিছুই ভাবতে পারছে না ওরা। নিজেদের মধ্যে কথা বলা বলেও বন্ধ। অস্বাভাবিক হয়ে গেছে ওদের চোখ। অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া করার মতো আর কোনো কাজ নেই যেন। সর্দার চলে যাওয়ার একদিন পর বিকেলবেলায় নলে চোখ লাগিয়ে বাইরের অবস্থা দেখছিল খিয়ান। হঠাৎ দেখতে পেল চমৎকার কয়েকটা ঘোড়ায় চড়ে সৈন্যদের ক্যাম্পে হাজির হয়েছে কয়েকজন বেদুইন। সম্ভবত শস্য বা দুধ নিয়ে এসেছে ওরা। ওগুলো বেচতে চায় সৈন্যদের কাছে। দামাদামি করতে দেখা যাচ্ছে কোনো কোনো সৈন্যকে। দরদাম শেষ হওয়ার পর দেখা গেল বেদুইনদের সঙ্গে কথা বলছে সৈন্যরা। ওদের কথা শুনে মনে হচ্ছে তাজ্জব হয়ে গেছে বেদুইনরা। চোখ তুলে বারবার তাকাচ্ছে পিরামিডের দিকে, বারবার প্রশ্ন করছে সৈন্যদেরকে। আলোচনায় এতই মগ্ন ওরা যে কারো খেয়াল নেই সূর্য ডুবে যাচ্ছে। মরুভূমির পরিষ্কার আকাশে হঠাৎ ডুবে যায় সূর্য। হুট করে নেমে আসে অন্ধকার। এমন সময় উপরের দিকে তাকালো সৈন্যদের সর্দার। আঙুলের ইশারায় কিছু একটা দেখিয়ে চিৎকার করে বলল, দেখো দেখো, একটা ভূত দাঁড়িয়ে আছে পিরামিডের চূড়োয়। ভূতটা আপদ মস্তক সাদা। না, প্রতিবাদ জানালো আরেকজন, ওটা আপদ মস্তক কালো। আপাদ মস্তক কালো। তাহলে দুটো ভূত হাজির হয়েছে, বলল তৃতীয় আরেকজন। কিন্তু আমার মনে হয় ওরা আসলে ভূত না। ওরা মনে হয় যুবরাজ খিয়ান আর টেমু, যাদেরকে আমরা খুঁজছি। এতদিন তাহলে পিরামিডের চূড়ায় লুকিয়েছিল দুজনে? বোকা, চেঁচিয়ে উঠল আরেকটা কণ্ঠ। এতদিন ধরে ওরকম একটা জায়গায় খাবার আর পানি ছাড়া মানুষ থাকতে পারে? আমি বলছি ওরা ভূত। ওরা ভূত। ওরা ভূত। এখানকার পিরামিডগুলো যে ভুতুরে তা তো আগেই বলা হয়েছে আমাদেরকে। দেখো, আমাদেরকে উপহাস করছে ভূত দুটো। হাত দিয়ে কি যেন ইশারা করছে। ভূত হোক বা মানুষ, বলল সৈন্যদের সর্দার, কাল সকালে ওদেরকে ধরবো আমরা। আজ করা যাবে না কাজটা, কারণ অন্ধকার ঘনিয়েছে। শোরগোল পড়ে গেছে সৈন্যদের মধ্যে। কী নিয়ে কথা বলছে ওরা তা এত দূর থেকে ঠিক বুঝতে পারছে না খিয়ান। তবে একটা ব্যাপার খেয়াল করলো সে,
চুপ হয়ে গেছে বেদুইনরা। সৈন্যদের ছাড়িয়ে কিছুটা দূরে যার যার ঘোড়ার পিঠে বসে আছে ওরা। আপাতত দৃষ্টিতে যে লোকটাকে ওদের সর্দার বলে মনে হচ্ছে হঠাৎ দুহাত দুদিকে সরিয়ে দিল সে। তারপর হাত দুটো টান টান করে রাখা অবস্থায় মাথার উপর একসঙ্গে লাগালো দুই তালু। লোকটা কি লোকটা কি কাউকে ইশারা করছে? গোধূলি মিলিয়ে গেছে, এখন আর কিছু দেখা যাচ্ছে না। স্তিমিত হয়ে গেছে সৈন্যদের হট্টগোলও। তবে ক্যাম্পের এক জায়গায় বড় করে আগুন জ্বালিয়েছে ওরা। সেখানে জড়ো হয়েছে ওদের বেশ কয়েকজন। ওখান থেকে মাঝে মধ্যে ভেসে আসছে চিৎকার চেঁচামেচির আওয়াজ। টেমু, ডাকলো খিয়ান। দেখুন তো এই ইশারার মানে বুঝতে পারেন কি না? একটু আগে দেখা বেদুইনদের সর্দারের ভঙ্গি অনুকরণ করল সে। জি, বুঝতে পারছি। ব্রাদারহুড অব ডনের কোনো সদস্য অনেক দূরে থাকে অন্য কোনো সদস্যকে অনেক দূরে থাকা অন্য কোনো সদস্যকে যদি নিজের উপস্থিতির কথা জানাতে চায় তাহলে ওভাবে ইশারা করে। আমিও তাই ভেবেছিলাম। প্যাসেজের প্রবেশমুখের কাছে এগিয়ে গেল খিয়ান। ভিতর থেকে খুলে দিল গোপন পাথরের হুড়কো। 1 ঘন্টা বা তার কিছু পরে একটা আওয়াজ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গে রাতের মিষ্টি বাতাস এসে বাড়ি মারল খিয়ানের চেহারায়। ঘুমে ঢুলু ঢুলু হয়ে আসা চোখ খুলল সে। গোপন পাথরটা সরিয়ে ভিতরে ঢুকছেন পিরামিডের সর্দার। তাকে জ্বলন্ত প্রদীপের কাছে নিয়ে গেল খিয়ান। খাবার আর পানি দিল। কোথায় গিয়েছিলেন? সর্দারের খাওয়া শেষ হলে জিজ্ঞেস করল খিয়ান। পিরামিডের চূড়ায় গিয়ে উঠেছিলাম লর্ড। কাজটা এতই বিপজ্জনক যে আপনি পিরামিডে চড়ার ওস্তাদ জানার পরও আপনাকে সঙ্গে আসতে বলার সাহস হয়নি। কেন গেলেন সেখানে? প্রথমত রাজা আপেপির ওই গৃহপালিত কুকুরগুলোকে বোঝাতে চেয়েছি পিরামিডের ভিতরে না, বরং সেটার চূড়ায় আছেন আপনি আর লর্ড টেমু। 2 ভূত সেজে ওদেরকে ভয় পাইয়ে দিতে চেয়েছিলাম যাতে পালায় ওরা। কোনো সন্দেহ নেই পিরামিডের ভূতের গল্পটা শুনেছে ওরা। এত দূর থেকে আমাকে দেখে ওদের কারো পক্ষেই বোঝা সম্ভব না আমি পুরুষ না নারী। আর শেষ কারণটা হচ্ছে আপনি নিজেই দেখেছেন পিরামিডে চড়তে পারে এরকম কয়েকজন লোক নিয়ে এসেছে সৈন্যরা। ঘটনাটা খুব রাগিয়ে দিয়েছে আমাকে। আমরা পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরে এখানকার পিরামিডগুলোর দেখভাল করে আসছি। আমাদের পরিবারের বাইরের কারো এখানকার পিরামিডগুলোতে চড়ার অনুমতি নেই। তবে আপনার এবং রানী নেফরার বেলায় ব্রাদারহুড অব দ্য ডনের অনুমতি নিয়ে ব্যতিক্রম করা হয়েছে সে নিয়মের। কেন এত রাগ করছেন সর্দার? বুঝতে পারছে খিয়ান। একজন পুরোহিতের কাছে মন্দির যেমন পবিত্র, এই লোক এবং তার পরিবারের সদস্যদের কাছে এখানকার পিরামিডগুলো তেমন পবিত্র। বিনা অনুমতিতে যে বা যারা সেই পবিত্রতা নষ্ট করবে তাদেরকে বোধহয় হত্যা করতেও পিছপা হবেন না তারা। ভোর হওয়ার আগেই পিরামিডের চূড়ায় নিরাপদে পৌঁছে যাই আমি, বললেন সর্দার। একটুখানি জায়গা আছে সেখানে। গুটিসুটি মেরে শুয়ে পড়ি। সারাটা দিন পুড়েছি খররোদে, তারপরও কেউ দেখে ফেলবে এই ভয়ে নড়াচড়া করিনি। সূর্য অস্ত গেল এক সময়। উঠে দাঁড়ালাম। আমার গায়ে তখন সাদা রোব। আমাকে দেখতে পেয়ে তাজ্জব হয়ে গেল সৈন্যরা। ঝট করে শুয়ে পড়লাম আবার। সঙ্গে করে নিয়ে যাওয়া উটের লোমের কালো আলখাল্লাটা চাপালাম গায়ে। উঠে দাঁড়ালাম আবার। তবে এবার হাঁটু কিছুটা বাঁকিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে আগের বারের চেয়ে খাটো দেখায় আমাকে, যাতে মনে হয় দ্বিতীয় কাউকে দেখা যাচ্ছে। 2 বার করলাম কাজটা। সৈন্যদের কেউ ভাবলো ভূত দেখছে, কেউ ভাবলো আপনাকে আর লর্ড টেমুকে দেখছে। আপনি তো দেখা যাচ্ছে ভেলকিবাজি দেখিয়ে এসেছেন, হাসছে খিয়ান। অনেক দিন পর এই প্রথম হাসল সে। তবে সেটা আমাদের কি কাজে লাগবে, অথবা আদেও কোনো কাজে লাগবে কি না বুঝতে পারছি না।
ইতিমধ্যেই কাজে লেগে গেছে। কিভাবে? সৈন্যদের কাছে শস্য আর দুধ বেচতে কয়েকজন বেদুইন এসেছিল। ওদেরকে দেখে কিছুটা আশ্চর্য হই প্রথমে, কারণ আরবরা সাধারণত এই পবিত্র ভূমির ত্রিসীমানায় ঘেঁষে না। পরে একটা চিন্তা খেলে যায় আমার মাথায়। যে লোকটাকে বেদুইনের সর্দার বলে মনে হচ্ছিল, তার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু ইঙ্গিত করি। তার কাছ থেকে জবাব পাওয়ায় বুঝতে পারি তিনিও ব্রাদারহুড অব দ্য ডনের একজন সদস্য। মাথা ঝাঁকালো খিয়ান, কিছু বলল না। আমি তখন বুঝতে পারি ওই লোকগুলোকে আসলে বেদুইনের ছদ্মবেশে পাঠানো হয়েছে এখানে। তারা আসলে আমাদের বন্ধু, কিন্তু তাতে কি? আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারবেন তারা? আগামীকাল সূর্য অস্তের সময় আবার গিয়ে উঠব আমি পিরামিডের চূড়ায়। বেদুইনরা যদি আবারও আসে, ইশারায় জানিয়ে দেব মাঝরাতে ঘোড়া নিয়ে কোথায় অপেক্ষা করতে হবে আমাদের জন্য। তারপর আপনাদের দুজনকে পথ দেখিয়ে নিয়ে যাব জায়গা মতো। আবারও মাথা ঝাঁকিয়ে টেমুকে ডাকলো খিয়ান। তিনজনে একসঙ্গে বসে পুরো ব্যাপারটা আলোচনা করলো কিছুক্ষণ। প্রদীপের আলোয় ব্রাদারহুড অব দ্য ডনের গোপন কিছু ইশারা ইঙ্গিত চর্চা করে নিল তিনজনে। ভোর হওয়ার আগে আবারও গোপন পাথরটা সরিয়ে বাইরে চলে গেলেন সর্দার। সকালের আলো ফুটতে না ফুটতেই নলে চোখ লাগিয়ে খিয়ান দেখল পিরামিডে চড়তে পারে এরকম 6 জন লোক দাঁড়িয়ে আছে। ওদের প্রত্যেকের হাতে দড়ি আর কিলক। কিভাবে কি করবে সে ব্যাপারে অফিসারদের সঙ্গে কথা বলছে ওরা। আলোচনাটা শেষ হওয়ার পর খিয়ানের মনে হলো ওই 6 জন লোক ইচ্ছার বিরুদ্ধে এগিয়ে আসছে পিরামিডের দিকে। নলে কান লাগালো সে। পিরামিডের একদিকের ঢালের বিভিন্ন কাজে কিলক গাথার আওয়াজ পাওয়া যাচ্ছে। সময় যত যাচ্ছে তত উত্তেজিত হয়ে উঠছে সৈন্যরা। ওদের নিজেদের মধ্যে কথার আওয়াজ জোরালো হচ্ছে। বেশ কিছুক্ষণ পর নলে আবার চোখ লাগালো খিয়ান। হাতের ইশারায় বারবার এদিকে ওদিকে কি যেন দেখাচ্ছে কয়েকজন সৈন্য। হঠাৎ আতঙ্কিত হয়ে গেল ওরা। চিৎকার করে উঠল। কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছে কেউ। কেউ ঘুরে ছুট লাগিয়েছে, কেউ আবার দু হাতে চোখ ঢেকেছে। ছোটাছুটি করছে সৈন্যরা। পিরামিডে চড়ার সময় উঁচু থেকে পড়ে গিয়ে প্রায় থেতলে গেছে 3 জন লোক। ওদেরকে ধরাধরি করে পাথরের কুঁড়েঘরের দিকে দৌড়ে যাচ্ছে কয়েকজন সৈন্য। আরও কিছুক্ষণ পর দেখা গেল বাকি পিরামিড আরোহীদের মাতালের মতো টলতে টলতে কুঁড়েঘরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে ওরা। হাতের দড়ি ছুঁড়ে ফেলে দিল সবাই। সূর্য অস্ত গেছে কিছুক্ষণ আগে। ঘোড়ায় চেপে আজও হাজির হয়েছে গতকালের বেদুইনরা। হঠাৎ করেই হট্টগোল জুড়ে দিয়েছে সৈন্যরা। হাত তুলে উপরের দিকে দেখাচ্ছে কেউ কেউ। যাকে বেদুইনদের সর্দার বলে মনে হয়েছিল গতকাল, তিনিও এসেছেন। সুযোগ বুঝে একদিকে সরে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল ইশারা ইঙ্গিতে মেসেজ আদান প্রদান করছেন তিনি। তার হাতের নড়াচড়া দেখে সৈন্যরা কিছু সন্দেহ করছে কিনা বুঝতে পারছে না খিয়ান। ওরা আদেও সন্দেহ করছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত না সে, কারণ অনেক পৌত্তলিক আরব আছে যারা পূজা করে সূর্যকে। সূর্যোদয় এবং সূর্য অস্তের সময় বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে পূজার কাজটা সারে ওরা। রাত নামলো এক সময়। আজও বড় করে আগুন জ্বালানো হলো ক্যাম্পের একদিকে। ওটা ঘিরে ধরে বসে পড়ল অনেক সৈন্য। কিন্তু কিছুক্ষণ পরই দেখা গেল একজন দুজন করে উঠে দাঁড়াচ্ছে ওদের অনেকেই। কান পেতে কি যেন শোনার চেষ্টা করছে। তারপর দেখা গেল একে একে গিয়ে ঢুকছে কুঁড়েঘরগুলোতে। ভাব দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছে ওরা সবাই। আরও বেশ কিছুক্ষণ পর সরে গেল গোপন পাথরটা। প্যাসেজে ঢুকলেন পিরামিডের সর্দার। মদ খেতে চাইলেন তিনি। গলা ভেজানোর পর বললেন, উচিত শিক্ষা পেয়েছে গাধাগুলো। পিরামিডে চড়তে জানে না, অথচ হাজির হয়ে গিয়েছিল দড়ি আর কিলক নিয়ে। এক রেখায় উঠছিল 3 জন। হাত থেকে কিলক ছুটে গেল একজনের। তাড়াহুড়ো করতে গিয়ে দড়িও ছুটল।
নিচের জনের ঘাড়ে গিয়ে পড়ল সে। তারপর ওকে নিয়ে গড়াতে গড়াতে তৃতীয় জনের উপর। পিরামিডের পাদদেশে প্রায় একই সঙ্গে আছড়ে পড়ল তিনজনে। ভর্তা হয়ে গেল। প্রচণ্ড ভয় পেয়ে নেমে পড়ল বাকিরা। খিয়ান বলল, বেশ কয়েকজন সৈন্যকে দেখলাম ভয় পেয়ে গেল হঠাৎ করেই। কারণটা কি? কারণ পিরামিডের চূড়ায় দাঁড়িয়ে চেঁচিয়ে ওদেরকে বলেছি আমি সাধু রয়ের ভূত। বলেছি মরণ ঘনিয়েছে ওদের সবার। শুনে বাইরে থাকার সাহস হয়নি ওদের কারো। কুঁড়ে ঘরে গিয়ে ঢুকেছে সব কটা। আগামীকাল সকালের আগে আর বের হবে বলে মনে হয় না। একটু দম নিলেন পিরামিডের সর্দার। এক পাত্র করে মদ খেয়ে নিন আপনারা দুজনই। তারপর আসুন আমার পিছু পিছু।